হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? সবাইকে জানি ঈদের শুভেচ্ছা। ঈদ কেমন কাটলো সবাই কমেন্টে বইলা যাবেন। এবং বেশি না কথা বলে, যারা আগের এপিসোডকে সিজন 3 দেখে আসো নাই তারা সিজন 3 দেখে আসো, নাহলে সিজন 4 কিছু বুঝবা না। চলো বেশি না কথা বলে এই পর্ব শুরু করি। ফরমেশন সক্রিয় হয়ে ওকে বন্দিত ক্যারিন ধরে ফ্যান্ডে ফেলে দিল। সেখানে একজন কাল্টিভেশন ওকে বলছিল, ইয়ং হাই, অবশেষে আপনার সঙ্গে দেখা হলো। আমি জানি না কতদিন থেকে আপনার অপেক্ষায় ছিলাম। এখন চান সিং ওই ফরমেশনটা লক্ষ্য করেছিল এবং কিন্তু সে ওই ফরমেশনে দেখে নাই। এই বন্ধুর নাম বাই লিউ, আর সে বাইটি সিটিয়ে রাজকুমারী ছিল। লোকটা ওকে বলছিল, যতদিন থেকে তুমি রেড রিভারে আসছো ততদিন থেকে আমি তোমার নজর রাখছি। লিউ সব ও বুঝিয়ে গিয়েছে। মনে হচ্ছিল যে এই ছেলেটা আসলে একটা দানব, তাই সে তাড়াতাড়ি খুব 1000 মাইল টেলিভিশন ব্যবহার করে সেখানে পালানোর চেষ্টা করছিল, কিন্তু সে শেলাটা ও সেখানে শিল্ড ফর্ম করে রেখেছিল, যাকে সমকল রান করে। সেটা দান লটের একটা স্পেশাল আর্টিফ্যাক্ট দিয়ে বানানো হয়েছে। সাথে এই ছেলেটা বলছিল যে স্ট্যান্ড গ্যাদারিং রমের মাস্টার একটি ভাঙ্গন পারেন না, ধরো তোমার মারণ নিশ্চিত। তারপর ওই ছেলেটা নিও ওপর হামলা শুরু করলো। ঠিক তখনই নিও তারও ফলিং রেঞ্জ রিপোর্টকে সম্মান করে নিল, কিন্তু সেই দানবটা এটা এতটা শক্তিশালী ছিল যে লিওনিও কিছুতেই একে আঘাত করতে পারছিল না। আর সঙ্গে লোকটাও বলছিল, প্লিজ তোমার ও ম্যানিটিয়াম বন্ধ এবং আমি তোমার খুব সহজে মরোডাউন করতে পারি। কিন্তু লিওন আপনার ফ্রেঙ্কে বের করে তার ও টু লেন্সে ব্যবহার করে সে লোকটার পিছনে ঠেটে দেয়। ঠিকই এতে ও লেন আরও বেশি আঘাত পায়। এখন সে একদমও ডুক এলসে ব্যবহার করতে পারবে না। তখন এই সুযোগে নিয়ে ডেমন তার উপর আক্রমণ করে। সে শেষ করার খুব কাছাকাছি ছিল, কিন্তু ঠিক সেই সময় চাংশেং রিফেন্ট দাও ভিজেন চেস্ট শুরু করলো, যেটা মাধ্যমে লিংফিং তারও পাওয়ার ব্যবহার করতে পারছিল। এদিকে ওরা ডেমন শোক সে ব্যাপারে যে এখানে আসলে কেউ আছে যেটা লিওকে সাহায্য করছিল। সত্য কথা বলতে চাংশেং ডিরেকশনাল ম্যাক করে লিকে ও ডেমনকে লোকেশন জানিয়ে দিচ্ছিল, যার ফলে লিউ ওর ওপর ফ্যামিলি রেনরং দিয়ে আক্রমণ করছিল, যা ডেমনটা বেশও গুরুত্ব হলো। সে বলল এই মুহূর্তে দুর্বল মেরিডিয়ান ব্লক হওয়ার কারণে সে জাদু ব্যবহার করতে পারছে না। তাহলে সে হচ্ছিল ওকে আমার লোকশন করছে। ঠিক সেই মুহূর্তে চাংশেং এই জায়গায় অ্যান্টিট হয়ে গেছে। ডেমনও বলছিল, আমারও মুভমেন্ট ও টেকনিক ও কেউ বুঝতে পারবে না। এটা আমাদের ডেমনের একটি সিক্রেট টেকনিক, কিন্তু তুমি তোমার তো প্রতি মুভ আগে থেকে ধরে ফেলেছো। তখন চাংশেং বলে, তোমার ফরমেশন মোট 316টা ভেরিয়ার আছে, তাই আমি স্টারিং করে এসব প্রতিটায় ভেরিয়েশন মুখস্থ করেছি, তেমন TMBL। ও সে বলল, যাই হোক, এই মিশনে আজ অবশ্যই সফল হবে। আর তার জন্য নিজের তলোয়ার নিজের শরীরে ঘুষে নিল, যার কারণে ওখানে অনেক শক্তিশালী আর আবার রিলজন হয়ে শুরু হলো। ও এটা বলা হলো মক্কলেস হেভেলিং এমিনেশন। আকাশ থেকে একটা খুব ভয়ঙ্কর আর্টিফ্যাক্ট ও পড়াতে শুরু করলো। লিউয়াং চাংশিংকে বলছিল, এটা ডেমনের একেবারে মারাত্মক আর্টিফ্যাক্ট, আমরা এটাও যেভাবে হোক থামাতে হবে। যদি এটা সিলেন্ট করে তাহলে আমাদের বেঁচে থাকা কোনো সুযোগ থাকবে না। কিন্তু যখন সেই আর্টিফ্যাক্ট ওপর আক্রমণ করে সেই মকলেস তাকেও পিছনে ঠেলে দেয়, তখন চাংশিং মনে পড়ে যে সে এই আর্টিফ্যাক্টের ব্যাপারে পড়েছিল আগে। এটা টপ 100 আর্টিফ্যাক্ট করে দেয়, যার ফলে এটা এখন পরে এটা 19 নম্বরে চলে গেছে। ড্রাগন ব্লেড বের করে নিল। সে বলছিল, যদি আমি এইও ড্রাগন দিয়ে একটা ফাট দেই তাহলে এটাও ধ্বংস হয়ে যাবে। আর ঠিক তেমনই হলো।
ড্রাগন সতর্কে হালকা আক্রমণ ও সমকলনে ড্যামেজ হয়ে গেল। এই আক্রমণে কিরণ ও জংশন নামে একটা দেবতা অভিযান ও জেনারেল ও দেখতে পেয়েছিল, তাই সে ততক্ষণ তার তলোয়ার নিয়ে সেই দিকে ছুটল। ফলে ও সমকলনে ছিদ্র করে জংশনের তলোয়ার সরাসরি ডেমনটা দেহ টুকরো, যার কারণে সেই ডেমনটা বেশি আহত হয়েছিল। আর ঠিক সেই সময় সেই জিনিস নামে একটা লোক ওখানে এসে পড়ল। আসলে এটা ছিল জিনিস বাইল সিটি ও গ্র্যান্ড স্টারে, যা ও সঙ্গে সঙ্গে ডেমনটা অস্ত্র ধ্বংস করে ও নিজের পাউডার দিয়ে ডেমনটার গলা চেপে ধরল। যদি তখন জং এখানে পৌঁছে গেল, সে নিজকে বলল, আমি এই লোকটাকে জানো জংডাঙ্গে জেনে ফেলছিল, তাই তা থেকে আমার অনেক তথ্য পেতে পারবো। তাই ও কি না, তুমি ব্যাপারটা যেতে দূরে থাকো বা না জেনো তত ভালো। তুমি তো 3 দিন যা কিছু করো তা ওর সাথে করো, কিন্তু চতুর্থ দিন জীবিত ও থাকা ঠিক হবে না। এটা শুনে চ্যাং এই ডেমন নিয়ে সেখান থেকে রওনা হয়ে গেল। এখন চ্যাং সেখান থেকে যাবার মুখে ছিল, তখন যিনি তার কাছে এটা চেক ও ডিজিট ধরনের তাকে ধন্যবাদ জানাতে চাইছিল। সে বলল, এটা যে কোনো জায়গায় ও একচর ও থাকে তখন তোমাদের 10,000 গোল্ড ও টেল মিলবে। সেটা নেবার ও আগ্রহ দেখালো। সে বলল, আমার শুধু পড়াশোনা আর কাল্টিভেশন করার জন্য, প্লিজ আমাকে অনুমতি দাও। এটা শুনে জিং ও গোপনে ভাবলো, এটা ছেলেটা একদম বুড়ো, এত বড় সম্পর্ক ফিরিয়ে দিব। আর এখানে আমাদের লিহকে এর গল্প বলা হয়েছে, যেটা সে বড় সিটি ও রাজকন্যাও ছিল, কিন্তু তারও মেরিডিয়ান, হেমন্ডেন আর ডেমন 2 ধরনের ডেভোশন হওয়ার কারণে সে কাল্টিভেশন অনেক কিছু করতে পারে নাই। তাই রাজাও ঠিক করলো যে 3 বছর পর লিহ হেনকে বিয়ের জন্য কোনো রাজ পরিবারে দিয়ে দেবে যে কাল্টিভেশন করতে পারবে না। তাই তারও বাবা তাকে নিজেকে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করতে চাইছিল, কিন্তু লিহ অংশের ইচ্ছা অনেক রকমই ছিল, যে একজন শক্তিশালী কাল্টিভেশন হতে চেয়েছিল। যখন সে বোধে হলো, তখন অনকালে জিনিয়ের কাছে যেতে লাগলো আর বলল, আমাদের নতুন প্রতিবেশী আমার মেরিডিয়ানে ঠিক করতে পারে। যদি সে আমাকে কেয়ার করে, আমি নিশ্চয় আমার ভাগ্য বদলাতে পারবো। অধীর জনসংখ্যা বলছিল যে কাল ও রাতে আমার পুরো রুটিনটার ও এলোমোশন হয়ে গেছে। না আমি স্টারলাইন ও শুরু পেয়েছি, না ভালো করে ঘুমাতে পেরেছি, কিন্তু আর সব কিছু শান্তি। তাই আমি পুরো দিনটা ভালোভাবে কাজ লাগাবো। ঠিক তখনই লিও তো এখানে এসে পৌঁছেছে। সে ধন্যবাদ জানাচ্ছিল চ্যাংশিং। তারও কথা শুনে চ্যাংশিংয়ের দরজাও বন্ধ করতে শুরু করলো, কিন্তু লিওঙ্গন তার জন্য অনেক উপহাস নিয়ে এসেছিল, যার মধ্যে ছিল আকাঙ্ক্ষং বই, মূল্যবান হেরাপ এবং অনেক রকমের মেডিসিন। চ্যাংশিং তো বইগুলো দেখে সাথে সাথে সে বেশ খুশি হয়ে গেল। লিওং ও বলছিল, এটা আমার তরফ থেকে তোমার জন্য একটা উপহার, প্লিজ এগুলো গ্রহণ করে আমাকে তোমার সিনিয়র ডিসপিয়ার তার শিষ্য বানিয়ে নাও। এটা শুনে চ্যাংশিং অবশ্য অবাক হয়ে গেল। লিওং তাকে বললেন, আমার মেরিডিয়াম কিছু একটা সমস্যা আছে, কোনো একাডেমিতে সেটা ঠিক করতে পারবে না, কিন্তু তোমার আর থেকে আমি অনেক ভালো বোধ করছিলাম, তাই শুধু তুমি আমার সাহায্য করতে পারো। যদি চ্যাংশিং তারও কথা বিশ্বাস করছিল না, সে বলল, আমার কাছে কোনো হিলিং ক্ষমতা নেই। নিজের কথা প্রমাণ করার জন্য লিওন, তারপর আপনি বিপদে পড়ার পর এরপর হামলা হলো, তাই পাল্টা চ্যাংশিং ও তার সুযোগ সেখানে ঢুকে দিল। এটা ফলে তো লিং ও মেরিডিয়ান একটু উল্লেখ দেখা গেল। চ্যাংশিং সত্য এই লোকটা মেরিডিয়ান ঠিক করতে পারবে না, কিন্তু যখন পর্যন্ত সে তাকে নিজের ও শিষ্য বানিয়ে রাজি হচ্ছে না। আর লিংং বেশিও নিয়োজিত ছিল ওর পিছনে বিরুদ্ধে পরিবার ছোট বেড়াতে মাকে ও যাকে ও বাগানে সব ও জায়গায় এই লোকটা ওর সঙ্গে থাকে। দুঃখের বিষয় ব্যাপার যে চ্যাংশিং ভাবছিল এখানে একটু
প্রাইভেট পাবে, কিন্তু লিহলিং ও প্রাইভেট দিচ্ছিল না, পুরোপুরি উড়িয়ে দিচ্ছিল। যখন সে চর্চা করতে পড়েছিল ওই মেয়েটা তার কাছে গিয়ে ঘুরিয়েও পড়লো। এখানে চ্যাংচিং সেটা স্টারলাইন শোষণ করছিল, সেটা পুরো লিহকে শরীরেও প্রবাহিত করে শুরু করলো। চ্যাংচিং বুঝতে পারলো যে সে এটার কারণে একদমও ফোকাস করতে পারছিল না, তাই সে লিওংকে বলল, আমি তোমার মাস্টার হতে পারবো না, আমি মাস্টার হওয়ার যোগ্য নই, আর আমার ওর কাছে এমন সময় নেই, আমার পড়াশোনা বা চর্চার দিকে মনোযোগ দিতে হবে, তবে আমি ইম্পুরিয়ার কটের পরীক্ষা দিতে পারবো, আমারও সেখানে প্রথমে হতে হবে। পরলি বলছিল, যদি তুমি সেই পরীক্ষা তবে প্রথম হতে হওয়ার লাগবে। শুনে চ্যাংচিং একটু হসকিছিল এবং অল্প লিওং একটু বিশ্বাস করে বলছিল। সে তাকে বলল, দেখেন আমার পথ আলাদা, তোমার প্লিজ আমাদের টেনশন দিও না। তারপর চ্যাংচিং লিওন মুখে দরজাও বন্ধ করে দিল। পরে সকাল দরজা খুলতে সে আর লিনজং দেখতে পেল না। চ্যাংচিং তারও কাজে মন দিল, কিন্তু এখন লিওর কথা বারবার মনে পড়ছিল। দরজা তারও মুখে আবারও বন্ধ করেছিল, তাই সে কথা ভেবে নিজের দোষও ভাবতে লাগলো। সে বলল, আমি বাঙালির সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, যে ছেলেমেয়েটা কিন্তু এমন করো না। আর তখন ভাঙচুর করার আওয়াজও শোনা গেল। সে দেখলো লিও একাডেমির দেয়ালও ভেঙে ফেলেছে। সে বলল, লিওং, আপনি কে বলেছিলেন আমার দুইজন পথ আলাদা, তাই আমি এই নতুন পথটা বানিয়ে ফেলেছি, আমি এখন আপনার কাছে আসি। দুঃখিত। চ্যাংচিং এত ভয় পেয়েছে যে স্যার ট্যাং 36-এর বাড়িতে চলে গেছে। ট্যাং বলছিল, ভাই আমি তোমার জানতাম না যে তুমি সেই একাডেমিতে বেশি দিন টিকবে না, কিন্তু এত তাড়াতাড়ি তোমার ফিরে আসার আমি ভাবছিলাম পারিনি। চাই চ্যাংচিং তাকে সব গল্পটা বলে দেয়। ট্যাং 36 বলেছিল সেইটা একাডেমি ইম্পায়ার বা নাহাইকে ডিভাইনও করেছে, কিন্তু তার মানে এই নয় যে আমারও কেউ পড়তে পারবে না। তবু এক কাজ করে এই ছেলেটা তোমার ডিসিপিএল বানাতে পারো। চ্যাংচিং বলছিল যে ডিসিপ্লিন নেওয়ার একটা সিরিয়াস ব্যাপার, তাই তাড়াতাড়ি কাছে শ্যাম্পেয়ার অ্যামিলিয়াম আছে, আমারও মতো লোক, তাকে কি শেখাবে? তখন ট্যাং বলে, এত বলো না, তুমি তো ভূতের না, তুমি নিজে ভাগ্য বিপরীত চলে গেছে সিরিজে তো সারাও ভয় পেও না, আসতে চিলিয়ান একাডেমি ভর্তিও নিয়ে পুরো পৃথিবী সক্রিয় হয়ে গেছে, আর তুমি একটা ছোট মেয়ে গ্রহণ করতে পারছো না। যাও। চ্যাংচিং বলল, আমার কাছে তো বেশি সময় বাকি নেই, যদি আমার পরীক্ষা টপ করতে পারি না তবে আমার ভাগ্য আমাকে শেষ করে দেবে। তখন ট্যাং বলল, ভাই তুমি এত দয়া করো না, তুমি ভালো হৃদয় আর সাহসী একজন, তাই তো আমি তোমার সাথে ভাবছিলাম ভাই বানাইছি, তুমি মানুষে এমন নিজের থেকে দূরে করতে পারছো না, মেয়েটা তো একদম নয়। এই নিয়ে লিলো বেশি মন খারাপ হয়ে গেছে, আর যাদের বলছিলেন সে তো অনেক দেরিতে ফিরে আসছে, আমাদের মনে হয় সে আমাদের থেকে রেগে গেছে। আর অন্যদিকে চ্যাংচিং দূরত্ব একাডেমির দিকে ফিরছিল। সে ভাবছিল, এই মেয়েটা আমাকেও অসম্মান দিয়েছে, আমি তাকে মাস্টার বানানোর যোগ্য মনে করেছি, আর আমি বদলে তাকেও বুড়ো দুর্দশা ব্যবহার করেছি। এই লিওকে বলছিল যে মানুষটা তোমার মেরিডিয়ানে ঠিক করতে পারে, সে তো তুমি কি সত্য এই সুযোগ হাতছাড়া করতে চাও? লিও বলছিল, আমি সিমিনিয়র বিরক্ত করতে চাই না, আর আমি একটা পেশেন্টকে কারোর সঙ্গে ঝগড়া করাও আমারও শাসন ও বিরুদ্ধে, আমার মনে হয় এখান থেকে সিটিকে যাওয়া ভালো হবে। অন্যদিকে চ্যাংচিং নিজের ওপর রাগে ছিল কেননা সে নির্দিষ্ট মেয়েতে কষ্ট দিয়েছিল। যখন সে সেই রাস্তার কাছে পৌঁছে যায়, লিন তৈরি হচ্ছিল, কিন্তু সে দেখলো লিওং সেখান থেকে চলে গিয়েছে। এটা দেখে চ্যাংচিং মনে ভেঙে গেল। ঠিক তখনই লিওং কষ্ট বুকে থেকে আসতে লাগলো। সে বলল, সিনিয়র, আমি এখান থেকে যাচ্ছি, কিন্তু আমি জানি আপনার রাইল কে পছন্দ, তাই আমি আপনার জন্য এসেছি, আমি আপনাকে আমি দুর্বল ছিল আমি তার জন্য আমি লজ্জিত। আর যখন এই লোকজন দেখতে পেলে যে মাস্টার জিন আর শাও সেখানে এসে পৌঁছেছে, তিনি শাহকে অনুরোধ করছিল যে প্লিজ আমাকে একাডেমি কষ্ট করো না, 20 বছর ধরে এখানে কেউ আসেনি, কিন্তু এখন একটা মানুষ এখানে বসবাস করতে এসেছে,
শাও বলছিল যে এই জায়গায় তো ধ্বংস হয়ে যায়, জানিও না কোনো করে একটা জিনিস বাড়ি বানিয়ে এসে ফেলছে। এই সময় তার নজর পড়ল চাংশিং এর উপর। চাংশিং শাওকে জিজ্ঞাসা করলো, বড় কিভাবে এখানে আসতে হলো? জি বলল, শীঘ্রই এম্পায়ার পরীক্ষা হবে। সে খুশিতে এম্পায়ার প্যালেসে দাওয়াত দিয়েছে, যাতে সব একাডেমি লোক ইনভাইট করা হয়েছে। তাই ও মেল বলেছিলাম যে তোমার একাডেমি তো নিয়মিত পাঠানো হয়েছে, কিন্তু সাউ বলেছে না, এটা ইনভাইট করা যাবে না, কারণ রুল অনুসারে একটা সেক্রেটারে কমপক্ষে 2জন মানুষ থাকা লাগবে। আর এই কচকার কারণে একটাও ডিজাইন নেই। ও চংসং বলছিল, তো মনে লুজার ও দাওয়াত আসছে কি করে? আর সামনে চলে কেউ ভয়ঙ্কর একাডেমি যোগ দেবে না। তখন লিয়ং বলে, আমি এখানকার ডিসাইবল হতে প্রস্তুত আছি। যিনি চাংশিং বলেছে, প্লিজ তুমি একটা এক্সপেরিমেন্ট করো না। তখন চাংশিং তাকে বলল, যদি তুমি আমাকে শিষ্য হও আমি তোমাকে কিছু শেখাতে পারবো না, আর আমার কারণে তোমার বারবার লজ্জিত হতে হবে। কথা শুনে ইয়ং বলল, আমাকে এটা খুব একটা ক্ষতি হবে না। চাংশিং শিষ্য বানানোর জন্য রাজি হয়ে গেল। এটা দেখে শাও ও রক্তে আগুন ধরে গেল। সে বলছিল, সেদিকে এভাবে এক্সপ্লেন করা যায় না, এটাও করতে গেলে একটু রিচুয়াল অনুসরণ করতে হয়। তারপর লিং প্রস্তুত হয়ে তার মাস্টারের সামনে অফারিং নিয়ে পৌঁছে গেল, যেটা চাংশিংকে এক্সপেক্ট করে তার ও মাস্টার রেজুলেশন দিল। এখানে লিও তার সামনে মাথা ঠেকিয়ে তার মাস্টারের সম্মান জানাচ্ছিল। প্রথমবার সে জানা মাস্টারকে হেভেনের মর্যাদা দিল। যখন দ্বিতীয় মাস্টার নিচু করলো, তখন সে মাস্টারকে অর্থে মর্যাদা দিয়েছে। আর তৃতীয় গডাউন এর ও চাংশিং পাইল হিমুয়ান মর্যাদা পেয়েছে। এখানে চিংহিং তো বেশি হলো, আর চাংশিং তার ও ডিসেবল দেখে খুব ইমোশন হয়ে গেল। তারপর সে স্টিল রিয়াজমে একাডেমি রইল নিয়ম নামে লিখে সেই সিল পেয়েছে। মনে এখন দুটো ও ফ্যামিলিও ডিনারও যোগ দিতে পারত। আর জলকোটে তখনও তাকে কিছু গালি দিয়ে সেখান থেকে চলে গেল। সঙ্গে সঙ্গে বলছিল, মাস্টার মানুষটা তো একদম বদমেজাজি, তোমার খারাপ ও লাগলো না এটা দেখে? জং বলেছিল, রাগ করো না, আমার কাছে সময় নাই, এখন তো আমাদের এই ডিনারে গিয়ে আমাদের একাডেমি প্রতিনিধি ও করতে হবে। এটা শুনে লিওংনি অনেক খুশি হয়ে গেল। তারপর আমাদের ট্যাংশ্যাং ফ্যামিলি হ্যান্ড গ্র্যান্ড দেখা যায়। হাউ এখানে এসে বন্ধুও বলছিল, আর আমি একটু ঢুকিয়ে দিয়েছিলাম। ওই চ্যাংশেং আর সে বোকা সত্য বসে পড়লো ফাঁদে। শোষণ গেলেছে যে নিজের ও সিপাহীর মারতে গিয়ে বলছিল, তাও আমি চ্যাংশিংকে সবার সামনে মেরে ফেলে দেব। আমি দেখতে চাই চ্যাংশিং গলা ও কাটতে কত সময় লাগে। আর এর সাথে আমাদের এই এপিসোড শেষ। কীরকম ঈদ কাটলো সবাই একটু বইলা যাবা। ইনশাআল্লাহ সবার ঈদ ভালো কাটছে।